সাথে সাথে আপনার রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। ঠিক এখন যেমন একটা ট্যাঙ্কার ডুবি হয়ে যে ভয়াবহ ক্ষতিটা হলো, দেখবেন রামপালে এক সময় দেখা যাবে যে, এখন বোঝা যাচ্ছে না, রামপালে হয়তো দেখা যাবে এরকম ইকোলজিক্যাল ব্যালেন্স ওখানে নষ্ট হয়ে যাবে, এবং হয়তো দেখা যাবে এমন একটা কিছু ঘটবে যখন এই আমাদের সারা বিশ্বের সবচাইতে আমরা ম্যানগ্রোভ ফরেস্ট, বড় ম্যানগ্রোভ ফরেস্ট, এটা কিন্তু আস্তে আস্তে এমনিতেই মানুষ, আপনি দেখেন জলদস্যু আছে, ভূমিদস্যু আছে, ওখানে গাছ কাটা, এমনিতেই আপনার সুন্দরবনে গেলে দেখবেন যে গাছ কেটে কেটে এটাকে অনেক জায়গায় ফাঁকা করে ফেলা হয়েছে। এবং এটা যদি প্রোটেকশন না দেওয়া হয়, জীববৈচিত্র্যের যদি প্রোটেকশন না দেওয়া হয়, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীতে এই সুন্দরবনেই পাওয়া যায়, এগুলো তো আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে যেভাবে গভর্নমেন্ট নিজেদেরকে কিছু ক্ষতি হয় নাই বলে ডিফেন্ড করার চেষ্টা করছে, এটা না করে প্রকৃত তদন্ত করে প্রকৃত ক্ষতিটা কি হয়েছে সেটা নিরূপণ করা। আজকে দেখেন আপনার ম্যানুয়ালি 200 শ্রমিক লাগিয়ে আপনার তেল সরানো হচ্ছে, তো প্রায় 3 লাখ আপনার প্রায় 59,000 আপনার লিটার তেল কিন্তু নদীতে, আপনার ট্যাঙ্কার ডুবিতে নদীতে চলে গেছে। অথচ এ পর্যন্ত এই 200 জন দিয়ে 11 তারিখ পর্যন্ত 60,000 লিটারের মতো আপনার তেল উঠানো হয়েছে। এ পর্যন্ত ধরে নিলাম 1 লাখ লিটার তেল তারা ওইখান থেকে আপনার তুলতে পেরেছে। তাহলে বাকি তো 2,60,000 তেল কোথায় গেল? তো এটা ক্ষতি করবে না? আমরা এই বিষয় নিয়ে সুন্দরবন এবং বিএনপি তদন্ত কমিটি সেখানে যাচ্ছে, আপনার কাছে আসবো একটা বিরতির পর। দর্শক, আরেকটা বিরতিতে যাচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার। কথা বলছিলাম সুন্দরবনের ট্যাঙ্ক ডুবির ঘটনায় বিএনপি তদন্ত কমিটি গঠন নিয়ে। আমরা একটু ভাই আপনার কাছে যাই, আপনার কাছে ফিরবো আমরা তদন্ত কমিটি নিয়ে। আপনার কাছে যাই যে আজিজ ভাই যে কথাটি বলছেন, আপনি কি উনি বলছিলেন যে পুরোটাই ঘটনাটি আসলে একটা দেখেন যে ঘটনাটি সুন্দরবনে ঘটলো আপনার জাহাজ ডুবির ফলে, যে এইখানে কোনো রাজনীতি করার কোনো সুযোগ নাই। একটা জিনিস হলো যে এখানে যদি ডুবে যায় সরকারের কি লাভ, অথবা দল হিসেবে আওয়ামী লীগের কি লাভ, এখান থেকে আওয়ামী লীগ কী পেতে পারে? আমি মনে করি যে বিএনপি যে একটি বড় রাজনৈতিক দল হিসেবে তারা একটা তদন্ত কমিটি করেছে, তারা বিভিন্ন বিশেষজ্ঞ দিয়ে যদি সেখানে হ্যাঁ পেতে পারে। আমরা তো জানি যে আজিজ আমাদের বন্ধু যতক্ষণ যা বললেন যে এক একজনের এক একটা মত আছে যে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, কি ক্ষয়ক্ষতি হতে পারে ভবিষ্যতে, এলাকাটাও বিশাল এলাকা, বিশাল এরিয়া নিয়ে, এবং ক্ষতি তো হচ্ছেই। আমাদের এই পরিবেশের তো সাংঘাতিক ক্ষতি হচ্ছে, বিপর্যয় তো হচ্ছেই। এখানে গতকালকেও আপনার এই যে পরিবেশ মন্ত্রী যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে আমি যতটুকু ধারণা করেছিলাম আসলে সেই পর্যায়ে ক্ষতি হয়নি, তিনি একটি জায়গা থেকে বলেছেন। এখন বিএনপি একটি তদন্ত করে এটা বের করবে, একটা বক্তব্য তারা দিবে। যদি কোনো জেনুইননেস থেকেও থাকে, এটা ক্রেডিবিলিটি কতটুকু পাবে? আমি মনে করি যে বিশেষজ্ঞ দিয়ে এটা সবাই যাতে বিশ্বাস করে, এইরকম একটা কমিটি সরকার বা যেভাবে করা যেতে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে, পরিবেশ নিয়ে যারা কাজ করে অথবা যারা এটা বুঝে ভালো, তাদেরকে যদি করানো হয় তাহলে পরে এটা ক্রেডিবল হবে। বিএনপির এই কমিটি দিয়ে রিসার্চ একটা ধরেন তারা একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টের কী ক্রেডিবিলিটি আছে? এটা মানুষ ভাববেটা কি? দেশের নাগরিকরা কি এত বোকা যে তারা এই কমিটির একটা দিল, রিপোর্ট দিলে সেই রিপোর্টটাকে বিশ্বাস করলো যে না সরকার তো হাইড করতে চাইছে। সরকার হাইড করে এখানে লাভটা কি? কিন্তু আমি কোনো লাভ দেখি না। কাজেই আপনার যে পরিবেশের যে ক্ষতি হয়েছে এটা কিভাবে মোকাবেলা করা যায়, সকলে মিলে এই জিনিসটা চিন্তা করা উচিত বলে আমি মনে করি। আজিজ ভাই, আপনি তদন্ত কমিটি নিয়ে কথা আমি বলছেন। যেটা বলছিলাম আমার অসমাপ্ত কথা, যে বিএনপি যে তদন্ত কমিটি করেছে এটার কিন্তু যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ আমাদের দেশের রিসার্চার সংগঠন এবং বিদেশি আন্তর্জাতিক যে সংগঠনগুলি, তারা কিন্তু এই ডিজাস্টার সম্পর্কে, অর্থাৎ সুন্দরবনের যে ডিজাস্টারটা ঘটেছে, একরকম বক্তব্য দিচ্ছে। আর সরকারি প্রতিষ্ঠানগুলো এক একটা প্রতিষ্ঠান এক এক রকম কথা বলছে, সরকারি কর্মকর্তা মন্ত্রীরাও এক একজন এক এক রকম কথা বলছে। সুতরাং জাতির কাছে সুন্দরবনের যে ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রকৃত চিত্র কিন্তু আমরা এখনো পাই নাই, অর্থাৎ যদি জিজ্ঞেস করেন সবাই কনফিউজ। সুতরাং এখানে বিএনপি একটা বৃহৎ দল হিসাবে
তারা স্বাভাবিকভাবেই তারা এই জাতির যে অপূরণীয় ক্ষতির সম্ভাবনা দেখা দিছে, এটা কিন্তু জাতির সামনে একটা পরিষ্কার চিত্র তুলে ধরতে পারে। ওনারা শুধু গেইন করার জন্য নয়, এটার প্রকৃত চিত্র যদি কোনো এক্সপার্ট সাথে নিয়ে যদি আসলেই প্রকৃতভাবে এটার নিরপেক্ষ একটা তদন্ত করে যদি নিরপেক্ষ যে ক্ষতি পরিমাণ এবং অসতর্কতা। কিন্তু আমরা রামুর ঘটনায় দেখেছিলাম কিন্তু একই রকম এটা আসলে না, রামুর ঘটনা বিষয়টা হলো চিন্তা ভাবনার দিক থেকে না, করা হবে। বিষয়টা এটা হচ্ছে যে রাজনীতির বাইরে যাবে না। না, রাজনীতির বাইরে যাবে না এটা আমরা ধরবো না। এটাকে- আমরা ধরি যে সব পার্টি এখন রাজনীতির বাইরে চিন্তা করে না, কিন্তু আমরা আশা করব এটা একটা জাতির সম্পদ। এই সম্পদে বিএনপি তাদের এক্সপার্ট নিয়ে এখানে রাজনীতি করবে না। যেহেতু সরকারি পক্ষ থেকে নানা রকমের বক্তব্য দেওয়া হচ্ছে, সেখানে বিএনপি বৃহৎ দল হিসেবে একটা নিরপেক্ষ যাদেরকে নিয়ে করা তদন্ত হয়েছে রিপোর্ট দেওয়া ওরা হবে। এক্সপার্ট কিনা? তারা এক্সপার্টটা, তারা তো তারা expert নিয়ে expert, তারা যাবে। রাজনীতিবিদ, তারা তাই না? সাথে নিশ্চয়ই এক্সপার্ট নিয়ে যাবে, যারা বুঝবে তাদেরকে এক্সপার্ট নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করে একটা রিপোর্ট দেবে। নাইতা কমিটিতে বিএনপি যে কমিটিটা করছে, এখানে আমি যা দেখলাম মিনিস্টার কিন্তু এক্সপার্ট থাকে না। পলিটিক্যাল পার্টিতে এক্সপার্ট থেকে মিনিস্টার বানানো কথা হয় না। বলে এক্সপার্টদের থেকে মঞ্জু সাহেব যে কথাগুলি বলেছেন সবগুলি কোট করেছেন যারা এই বিষয়ে কাজ করেন, তা সেই রিপোর্টগুলো যে ফরেস্ট অফিসার কি বলছে, কনজারভেটিভ অফিসার কি, মানে উনি কথাগুলি সব সব কোট করে বলছে, উনি নিজের থেকে একটা বলে নাই। তখন উনি শুধু একটা কমেন্ট করেছেন যে উনি যতটুকু ভাবছিলেন দৃশ্যমান ক্ষতি বলেছেন, অত ক্ষতি হয় দৃশ্যমান না, ক্ষতি হয় নাই তিনি বলেন নাই, সরকারও বলে নাই যে ক্ষতি হয় না, না, দেখেন, এইটা যে জিনিসটা আমরা আমি অন্য বলি, প্রসঙ্গে যাই, আমাদের যে হাতে জিনিসটা সময় কম। প্রয়োজন সেটা হলো সকলের প্রচেষ্টা, সকলে মিলেই বিপর্যয়টাকে মোকাবেলা করতে হবে। এটা কিন্তু গভর্নমেন্ট মেড না, ডিজাস্টার না। না, এটা গভর্নমেন্ট দূরদর্শিতার অভাব। কারণ শালা নদীতে দিয়ে, শালা নদীতে নৌরুটটা কেন করা হলো? বাংলাদেশ তারা গভর্নমেন্ট গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে যে এই শালা নদীতে যদি আপনার নৌরুট হয়, তাহলে এই বনের জীববৈচিত্র্যের কি ক্ষতি হবে, এই ধারণা তো গভর্নমেন্ট করতে এই হবে। জিনিসটা তো আজকে না, এটা এটা তো পুরনো ঘটনা। পুরনো না, অন্য পুরনো, এই রুট যে চেঞ্জ পুরনো করে এই ঘটনা রুট নিয়ে আনা তো লাভ হয়েছে, অন্য রুট। আমরা একটু প্রসঙ্গে যে আমাদের ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনা উনি চলে যাচ্ছেন, আজকে তার ফ্লাইট, এবং গতকাল উনি বিদায়ী তার একটি বক্তব্যতে বলেছেন যে বাংলা আসলে মার্কিন তারা যুক্তরাষ্ট্র আসলে বিশেষ কোনো দলকে ক্ষমতায় আনার চেষ্টা করেন না। বিষয়টি এই কথাটা কিন্তু মোজেনা ঠিক বলে নাই, কারণ বাংলাদেশের রাজনীতিতে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ বাংলাদেশ, আমি যদি 71 থেকে ধরি, তারা সবসময় চেষ্টা করেছে তাদের মতের, তাদের পথের এবং তাদেরকে পছন্দ করে এইরকম একটি সরকার প্রতিষ্ঠা সব সময় তারা চেষ্টা করেছে। আজকে মোজেনা যে কথাটি বলেছে, মোজেনার ভূমিকাটা কি? ইনি আমি আগেও বলেছি, আজও বলছি যে তিনি একজন রাষ্ট্রদূত, হি ইজ অ্যান অ্যাম্বাসেডর। তো অ্যাম্বাসেডরের যে বক্তব্যগুলো, তিনি পলিটিক্যাল পার্টির লোকদের চেয়ে বেশি আগে কথা বলেছেন সবসময়। আজকে যে কথাটি বলেছেন, এই কথাটা আপনি স্টাডি করে দেখেন, আপনি প্রত্যেকটা ক্রোনোলজিক্যালি তাদের আমেরিকার রোলটা দেখেন। আমেরিকা কখনোই তাদের বাইরে কখনো কোনো সরকার থাকবে এটা তারা কোনোদিন চায় নাই। এটা 71-এও চায় নাই, 75-এও চায় নাই। আপনি দেখেন তাদের যে রিলিজগুলো আছে, সেই রিলিজগুলো কি 10 বছর পরে যখন রিলিজগুলো আসতে কি আসে, সেক্ষেত্রে তাদের ভূমিকাটা, কিসিঞ্জারের ভূমিকা কী ছিল, আপনার এই বিভিন্ন গভর্নমেন্টের রোলটা কী ছিল বাংলাদেশ সম্পর্কে, তারা এটা মোজেনা সাহেব ঠিক বলেন না, এবং আমি মনে করি যে তিনি সত্য বলেন নাই। তারা সবসময়ই চান বাংলাদেশে তাদের লয়াল একটা সরকার থাকুক, তাই সেটা যে পার্টি হোক, আমি কোনো পার্টি বলছি না, তাদের মতের পার্টি। এবং তারা বাংলাদেশ আরেকটি মারাত্মক ছিল, আমার মত হচ্ছে আমেরিকা কখনোই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার থাকুক এটা তারা চায়নি। সবসময় একটি সাম্প্রদায়িক অগণতান্ত্রিক, এদেশে যতগুলি অগণতান্ত্রিক সরকার এসছে সবগুলির পেছনে ছিল আমেরিকা। কাজে আজকে মোজেনা বলছেন যে আমরা কোন দল ক্ষমতায়, এটা ঠিক করব না, এটা ঠিক না, এই কথাটা তিনি ঠিক বলেন না। আসলে কথা খুব সংক্ষিপ্ত, যে কোনো বৃহৎ শক্তিই হোক আর ক্ষুদ্র শক্তিই হোক, বাইরের কোনো শক্তি আমাদের দেশের রাজনীতির ব্যাপারে বিষয়ে কথা বলুক,